নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। আশেপাশে কেউ গাছের আড়ালে বা ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে থাকতে পারে, এই আশঙ্কায় আধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়াতে গেল, কিন্তু মুহূর্তেই মাথাটা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব কিছু ঘোলা লাগতে লাগলো। অসহায়ভাবে আবার বসে পড়ল সে। খিদের জ্বালায় তার শরীর কাঁপছে, পেটের ভেতর যেন এক অদৃশ্য আগুন জ্বলছে। তার মনে হতে লাগলো হয়তো কোনো ভয়ানক বিপদ ওত পেতে আছে। তার বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। সে পিছন ফিরে তাকালো। চারপাশের গাছপালা ঝোপঝাড় নীরব। হাওয়ার দোলায় পাতা কেঁপে উঠছে। মনে হচ্ছে যেন কেউ লুকিয়ে দেখছে তাকে, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। তার চোখ গেল একটু দূরে ঘাসের ওপর কিছু একটা পড়ে আছে। কৌতূহল আর সতর্কতা একসঙ্গে মাথায় চেপে বসল। সে ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। শরীরের শক্তি সঞ্চয় করে সামনে গিয়ে দেখল সেখানে কিছু ফল পড়ে আছে। পাকা কলা, পেয়ারা, আতা। আধ্যা ভাবল এগুলো এখানে কে রাখলো? রাতে এই গাছপালা ঝোপ জঙ্গলে যেখানে সে একেবারেই একা, সেখানে ফলগুলো এলো কোথা থেকে? কেউ কি ইচ্ছে করেই রেখে গেছে? আধ্যার মাথায় সন্দেহের ছায়া নামল, কিন্তু খিদে আর দুর্বল শরীর তাকে চিন্তা করার সুযোগ দিল না। সে হাত বাড়িয়ে ফলগুলো তুলে নিল, এক এক করে খাওয়া শুরু করলো। মিষ্টি স্বাদ জিভে লাগতেই মনে হলো যেন শরীরে নতুন করে শক্তি ফিরে আসছে। হাতের কাঁপুনি কমে এলো, শরীর চাঙ্গা হয়ে এলো। কিন্তু খাওয়া শেষ হতেই আর একটা ভয় তাড়া করলো তাকে। সে ভাবল যদি ফলগুলোতে বিষ মেশানো থাকে, কেউ ইঞ্জেকশনের মাধ্যমে ফলগুলোর ভেতরে ঘুমের ওষুধ বা মাদক প্রবেশ করিয়ে রেখে দিয়েছিল কিনা কে জানে। এতক্ষণ তো না ভেবেই ফলগুলো খেয়ে ফেলেছি, কাজটা ভুল হয়ে গেল না তো? সে শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কিনা বোঝার চেষ্টা করলো, কিন্তু না, মাথা ঘুরছে না, শরীরও ঠিকই আছে। একটু স্বস্তি পেল, কিন্তু ভয়টা এখনো কাটল না। তার প্রবল তৃষ্ণা পেয়েছে। সে উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখল সামনে সম্ভবত নদী রয়েছে। নিশ্চিত হতে সে আরও কিছুটা এগিয়ে গেল আর দেখল সত্যিই নদী বয়ে চলেছে। সে বুঝতে পারল এই নদীর ধারের বাড়িগুলোতেই সে পারুল মাসিকে খুঁজছে। সে ধীরে ধীরে নদীর কিনারে পৌঁছালো। দুহাতে জল তুলে ঠোঁটে ছোঁয়াতেই এক অদ্ভুত শান্তি অনুভব করল। কয়েক ঢোক জল খেয়ে শরীর যেন আরও স্বাভাবিক হলো। প্রাণ ফিরে পাওয়ার অনুভূতি হলো তার। জল খেয়ে যখন আধ্যা উঠে দাঁড়িয়ে পিছন ফিরতে যাচ্ছে, একটা শীষের মতো আওয়াজ কানে এলো। কিছু বুঝে ওঠার আগেই সামনে ফনা তোলা কালাচ সাপ দেখতে পেল। আধ্যার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে এলো। তার দেহ একদম স্থির হয়ে গেল। সাপটি ফনা তুলে দাঁড়িয়ে আছে, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন সে কি করবে? দৌড় দেবে? না, এত কাছ থেকে নড়াচড়া করলে সাপটি আক্রমণ করতে পারে। ঠিক তখনই ঝোপের দিক থেকে ঝাঁপিয়ে এলো বড় একটা কেউটে সাপ। মুহূর্তের মধ্যে কালাজ সাপ আর কেউটে সাপের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। কেউটে সাপটি কালাজ সাপকে আক্রমণ করলো, আর সেই সুযোগে আধ্যা দ্রুত সরে এলো। তার বুক ধকপুক করছে। সে নিশ্চিত এই কেউটে সাপটি তাকে বিপদ থেকে বাঁচিয়ে যাচ্ছে। তাকে গত সকালে কিছু লোক বেঁধে রাখতে গিয়েছিল তখন এই সাপটি তাকে রক্ষা করেছিল। লোকগুলো যে সাপটার ক্ষতি করেনি, এতে সে খুশি হলো। আধ্যা আর দেরি না করে নদীর পাড়ের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসে পড়ল। শরীরে কিছুটা শক্তি ফিরে পেলেও
মন তার অস্থির। তার মনে প্রশ্ন জাগল, ফলগুলো কি কেউ দিনের বেলায় এখানে রেখে দিয়ে পরে নিয়ে যেতে ভুলে গেছে, নাকি কোনো দুষ্টু লোক খারাপ উদ্দেশ্যে তাকে ফলগুলো খাইয়ে ফাঁদে ফেলার চেষ্টা করছে? আরও নানা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আধ্যা চারপাশটা ভালো করে দেখল। সে ভাবল, এই জায়গাটা আদৌ নিরাপদ কিনা। ভোর হয়ে আসছে, পাখিরা কিচিরমিচির করে ডাকছে, চারপাশে এক ধরনের প্রশান্তি। কিন্তু আধ্যার মন অস্থির। সারা রাতের ক্লান্তি আর ভয়ের কারণে সে অসাড় হয়ে বসে আছে নদীর পাড়ে। শরীরে দুর্বলতা, মনেও আতঙ্ক আর হতাশা। এখন কি করবে তা বুঝতেই পারছে না। হঠাৎ সে লক্ষ্য করল, দূর থেকে টর্চের আলো ফেলতে ফেলতে কারা আসছে। দুজন লোক ধীরে ধীরে এগিয়ে আসছে নদীর দিকে, পিঠে মাছ ধরার জাল বহন করছে। আধ্যা তাদের প্রথমে পরিষ্কার দেখতে পেল না। হঠাৎ আলোটা সরাসরি তার দিকে পড়তেই সে আতঙ্কে শিউরে উঠল। মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো। এই লোকগুলো কারা? ওরা কি সেই লোক যারা তার পুরো শরীরটা কাঁচা কলার পাতায় ঢেকে রেখেছিল? এরাই কি তার জন্য ফলগুলো রেখে গিয়েছিল? যদি তাই হয় তবে কেন? তারা কি দূর থেকে তাকে নজরে রাখছিল? যদি ফলগুলোতে সত্যিই কিছু খারাপ জিনিস ঢুকিয়ে রেখে থাকে, তাহলে কি এখনও তার বিপদ কাটেনি? আধ্যার বুক ধকধক করতে লাগলো, শ্বাস দ্রুত হয়ে এলো। সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারছে না এখন দৌড়ে পালাবে নাকি চুপচাপ বসে থাকবে। লোক দুটি এগিয়ে এলো। আধ্যার রূপের দিকে একবার তাকিয়ে তারা অবাক হয়ে গেল। নদীর পাড়ে ভোর রাতে এক সুন্দরী তরুণীকে একা বসে থাকতে দেখে তারা বিস্মিত হলো। একজন দ্রুত এগিয়ে এসে বলল, কে তুমি? এখানে একলা বসে কি করছো? আধ্যা কিচ্ছু বলল না। তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি, ভয় আর অবিশ্বাসের ছাপ। সে বোঝার চেষ্টা করছে এরা ভরসাযোগ্য নাকি বিপজ্জনক। লোক দুটির একজন বলল, ভয় পেও না, আমরা স্থানীয় লোক। আরেকজন একটু ফিসফিসিয়ে বলল, পাগলি মনে হয়, হয়তো পথ হারিয়েছে। তারপর দুজন নিজেদের মধ্যে নিচু গলায় কিছু আলোচনা করল। আধ্যা তাদের চোখে মুখের অভিব্যক্তি বুঝতে পারছে না, কিন্তু এক অজানা আশঙ্কায় তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ লোক দুটো জাল রেখে একসঙ্গে এগিয়ে এলো। আধ্যার হাত চেপে ধরল তারা। সে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার দুর্বল শরীর কিছুতেই শক্তি পাচ্ছে না। লোক দুটো হিংস্র চোখে তাকিয়ে তাকে জোরপূর্বক নিচে ফেলল। আধ্যার মুখ দিয়ে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। সে হাত পা ছুঁড়তে লাগলো, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। আতঙ্ক আর তার দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছে। ঠিক তখনই ঘাসের ফাঁক থেকে হঠাৎ ফোঁস-ফোঁস শব্দ শোনা গেল। এক মুহূর্তের মধ্যেই সেই বড় কেউটে সাপটি তেড়ে এলো লোক দুটির দিকে। কেউটে সাপের হিংস্র ফনা আর কালো চকচকে শরীর দেখে যুবক দুজন আতঙ্কে চিৎকার করে উঠল। তারা আর দেরি না করে আধ্যাকে ছেড়ে দিয়ে নিজেদের জাল ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে গেল। পিছন ফিরে তাকানোর সাহসও পেল না। আধ্যা শ্বাস নিতে পারছে না। সে স্তব্ধ হয়ে বসে রইল। বড় কেউটে সাপটি একটু দূরে গিয়ে ধীরে ধীরে ফনা নামিয়ে বসে রইল, যেন সে নিশ্চিত হতে চাইছে যে বিপদ কেটে গেছে। আধ্যা এক অদ্ভুত অনুভূতি নিয়ে সাপটির দিকে তাকিয়ে রইল। এই সন্তোষপুরে যেখানে তার পরিচিত কেউ নেই, সে একা, সেখানে এই কেউটে সাপটি বারবার তাকে রক্ষা করছে। তার চোখে অশ্রু চলে এলো ভয়, কৃতজ্ঞতা আর বিস্ময়ের মিশ্র অনুভূতি নিয়ে। এখন সে কি করবে? এই জায়গা ছেড়ে চলে যাবে, নাকি আরও কিছুক্ষণ অপেক্ষা করে ভোরের আলো ফুটলে আবার পালুল মাসিকে খুঁজবে? কিন্তু একটা ব্যাপার সে নিশ্চিত বুঝতে পারল, সত্যিকারের ভয়
কখনোই শুধু জন্তু জানোয়ারের হয় না, মানুষের মধ্যেও লুকিয়ে থাকে। সাপটি এখনও আছে, তবে এবার সে নদীর পাড় ধরে এগোতে শুরু করলো। আধ্যা স্থির দাঁড়িয়ে আছে, তার সারা শরীর এখনও কাঁপছে। কিছুক্ষণ আগের ভয়াবহ অভিজ্ঞতা এখনও তার মনে দগদগে ক্ষতের মতো জ্বলছে। অল্পের জন্য সে ধর্ষিত হওয়ার থেকে রক্ষা পেয়েছে, কিন্তু সেই আতঙ্ক এখনও তাকে গ্রাস করে রেখেছে। হৃদস্পন্দন যেন স্বাভাবিক হতে চাইছে না, শ্বাস ভারী হয়ে আসছে। তার চারপাশ শান্ত হলেও মনের ভেতর ঝড় বয়ে চলেছে। শরীরটা অবশ লাগছে, তবু সে রক্ষা পেয়েছে, এই ভাবনাটাই যেন অবিশ্বাস্য লাগছে তার কাছে। সাপটি কিছুটা এগিয়ে গেলে আবার থেমে পিছন ফিরে তাকাচ্ছে, যেন কিছু বলতে চায়, কিছু বোঝাতে চায়। আধ্যা বিস্ময়ে তাকিয়ে দেখল সাপটি কিছু দূর গিয়ে আবার ফিরে এসে তার সামনে দাঁড়ালো। এবার আধ্যার মনে হলো সাপটি কি চাইছে সে তাকে অনুসরণ করুক, কিছু একটা বোঝাতে চাইছে কি। এক অজানা টানে সে সাপটির পিছন পিছন হাঁটা শুরু করলো। সাপটি নির্দিষ্ট ছন্দে এগিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থামছে, আবার চলছে। আধ্যা নিঃশব্দে তার পিছনে চলতে লাগলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে, চারপাশ ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। নদীর পাশের ক্ষেতে চাষিরা কাজ করতে এসেছে, কানে ভেসে আসছে লাঙলের শব্দ, পাখির ডাক। দূরে নদীর পাড়ে একটি ছোট বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু আধ্যার দৃষ্টি শুধু সাপটির দিকে। একসময় সাপটি নদীর একেবারে ধারে একটি শ্রীহীন মাটির ঘরের সামনে থামল। বাড়িটির দেওয়ালে ফাটল, চালের কিছু অংশ ভেঙে পড়েছে, যেন অনেক দিন ধরে দেখার কেউ নেই। হঠাৎ ঘরের ভেতর থেকে ক্ষীণ কাতর একটা শব্দ ভেসে এলো, জল, জল খাবো। আধ্যার বুক কেঁপে উঠল, কি যেন কষ্ট নিয়ে বারবার জল চাইছে। তার দৃষ্টি এবার মাটির ঘরের দিকে। ভাবল, বৃদ্ধার এই কাতর কণ্ঠ কি বাড়ির কেউ শুনতে পাচ্ছে না? সে সাপটির দিকে তাকালো, কিন্তু আশ্চর্য, সাপটি নেই। নিমেষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। আধ্যার চারপাশে তাকিয়ে দেখল কোথাও তার কোনো চিহ্নই নেই। কি অদ্ভুত ব্যাপার, সাপটি কি তাহলে তাকে এখানে নিয়ে আসার জন্যই এসেছিল, বৃদ্ধার আর্তনাদ শোনানোর জন্য? আধ্যার মনে হলো এই সাপ সাধারণ সরীসৃপ নয়, এ অন্য কিছু। আধ্যার দেরি করল না, দ্রুত ঘরের দিকে এগিয়ে গেল। আধ্যার দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বেড়ার দরজা বন্ধ। চারিদিকে তাকিয়ে দেখল বাড়িটি একদম একাকী দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কোনো বাড়ি নেই। একটু দূরে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। আধ্যা কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। যদি ভেতরের কেউ তাকে চোর ভেবে ভুল করে, যদি বিপদে পড়ে। তার মনে একরকম শঙ্কা কাজ করছে, কিন্তু বৃদ্ধার কাতর কণ্ঠস্বর সেই ভয়কে ধীরে ধীরে ঢেকে দিল। সে একটু সাহস সঞ্চয় করে ডাকল, কেউ আছেন? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। শুধু শোনা যাচ্ছে সেই করুণ আকুতি, জল। আধ্যার মনে হলো বৃদ্ধা নিশ্চয়ই খুব অসুস্থ, না হলে এত কষ্ট নিয়ে তাকে জল চাইতে হতো না। হয়তো তার চলার শক্তিও নেই, তাই নিজে উঠে জল নিয়ে খেতে পারছেন না। আশেপাশে কেউ থাকলে এতক্ষণে তাকে জল দিত। এই ভাবনা থেকেই সে আর দেরি করল না। দরজার বেড়াটা ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতর আলো কম, ছোট্ট একটা জানলা আছে, কিন্তু সেটি বন্ধ। বাইরে থেকে আসা মৃদু আলো দরজা দিয়ে প্রবেশ করলেও তাতে পুরো ঘর আলোকিত হচ্ছে না। চারিদিকে ধুলো মাখা আসবাবপত্র, দেওয়ালের কিছু অংশ ভেঙে গেছে,
মাটির মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরনো কিছু কাপড়। তার চোখ এবার শোবার জায়গার দিকে গেল। এক কোণে পাতলা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে আছেন এক বৃদ্ধা। তার মুখ শুকিয়ে কাঠ, চোখ দুটো ক্লান্তিতে আধো বন্ধ, ঠোঁটে ফাটল ধরে গেছে, নিঃশ্বাস ভারী। মনে হলো দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। বৃদ্ধা কষ্ট করে ক্ষীণ কণ্ঠে বললেন, জল। সেই শব্দ যেন আধ্যেয়ার হৃদয় ছুঁয়ে গেল। এক মুহূর্ত আর দেরি না করে সে জানলাটা খুলে দিল, যাতে ঘরের ভেতরে একটু আলো আসে। বাইরে ভোরের আলো ফুটেছে, কিন্তু এই ঘরটা যেন এখনো আঁধারেই ডুবে আছে। আলোয় স্পষ্ট হলো বৃদ্ধার শীর্ণ কঙ্কালসার শরীর। তার চেহারার যন্ত্রণার ছাপ গভীর হয়ে বসেছে। আধ্যে এবার চারপাশে চোখ ঘুরিয়ে দেখল ঘরের এক কোণে রাখা আছে একটি মাটির কলসি। কলসির ওপর একটি স্টিলের গ্লাস উপর দেওয়া। সে দ্রুত গ্লাসটা তুলে এক গ্লাস জল ঢালল। তারপর বৃদ্ধার মাথাটা আলতো করে তুলে ধরে ধীরে ধীরে তাকে জল খাওয়াতে লাগলো। বৃদ্ধা কষ্ট করে কয়েক ঢোক জল খেলেন। তারপর চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস ফেললেন, যেন কিছুটা স্বস্তি পেলেন। আধ্যা অনুভব করল এই বৃদ্ধা কতদিন ধরে হয়তো এমন করেই একা পড়ে আছেন, সাহায্যের অপেক্ষায়, কারোর একটু মমতার আশায়। আজ সে এখানে না এলে হয়তো এই আর্তনাদ কেউ শুনতেই পেত না। বৃদ্ধা গভীর দৃষ্টিতে আধ্যার দিকে তাকালেন। তার চোখে যেন হাজারো প্রশ্নের ছায়া। কাঁপা গলায় বললেন, কে তুমি? আধ্যা একটু থেমে শান্ত গলায় বলল, আমার নাম আধ্যা। পারুল মাসির খোঁজে ঘুরে বেড়াচ্ছি। মায়ের কাছে শুনেছি ওনার বাড়ি নদীর একেবারে কাছে। বৃদ্ধার চোখের কোণে এক ঝলক বিস্ময় ফুটে উঠল। জড়ানো গলায় বললেন, পারুল মাসি? হ্যাঁ, 19 বছর আগেকার কথা। পারুল মাসি আমাদের বাড়িতে কাজ করতেন। তার বয়স তখন 50-এর কাছাকাছি ছিল। বৃদ্ধার কপালে গভীর ভাঁজ পড়ল, যেন এক পুরনো স্মৃতির খোঁজ করছেন তিনি। গলায় রহস্যময় স্বর এনে বললেন, তোমার বাবা মায়ের নাম কি? আবির আর নন্দিনী। এই সন্তোষপুরে আমার বাবা মা তখন থাকতো। বৃদ্ধার চোখে এবার গভীর অনুরাগের ছাপ ফুটে উঠল। তিনি যেন সব বুঝতে পারলেন। ধীর কণ্ঠে বললেন, তুমি তাদের মেয়ে? হ্যাঁ। বৃদ্ধা কপালের ভাঁজ এবার আরও চওড়া হলো। তার চোখে চিন্তার ছায়া। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, পারুল মাসির খোঁজে একা এসেছো? হ্যাঁ। বৃদ্ধা একটু শ্বাস নিলেন, তারপর প্রশ্ন করলেন, পারুল মাসিকে তোমার কেন দরকার? তাকে খুব দরকার আছে, কিন্তু তার আগে বলুন, এখানে একা এত অসুস্থ অবস্থায় পড়ে আছেন কেন? আপনার কেউ নেই? বৃদ্ধা বিষণ্ণ গলায় বললেন, না, কেউ নেই আমার। বেলা নামে পাড়ার একজন মহিলা আছে, যে আমায় মাঝে মধ্যে এসে খাবার দিয়ে যায়। খেতে পারি না ঠিক মতো, ওর চাপে যেটুকু খাই তাতেই বেঁচে আছি। আধ্যা লক্ষ্য করল বৃদ্ধার শ্বাসকষ্ট হচ্ছে। তিনি খুব কষ্টে কথা বলছেন। আশেপাশে কোনো ডাক্তার আছেন? আমি ডেকে আনছি, আধ্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল। বৃদ্ধা হাত তুলে ইশারা করলেন। কষ্টভরা কণ্ঠে বললেন, ডাক্তার ডাকতে হবে না, আমার শেষ সময় এসে গেছে। আধ্যা উঠে দাঁড়িয়ে বলল, না, আমি দেখছি কোথাও কোনো ডাক্তার আছে কি না। বৃদ্ধা ইশারায় তাকে থামালেন। ধীরে বললেন, বসে থাকো আধ্যা। তুমি তোমার বাবা মায়ের মতোই দয়ালু। ঠিকই শিক্ষা দিয়েছে ওরা তোমাকে। আধ্যা বিস্মিত হয়ে বলল,
আপনি চেনেন আমার মা বাবাকে? বৃদ্ধার চোখ অশ্রু সজল হলো। খুব ধীরে বললেন, হ্যাঁ, আমি চিনি। তুমি যাকে খুঁজছো সেই পারুল মাসি আমি। আমি আবিরবাবুর বাড়িতে কাজ করতাম। আমি জানি তুমি কেন আমার খোঁজ করছো। তাও বলছি, বলো কি জানতে চাও? আদ্যার বুক ধক করে উঠল। সে যার সন্ধান করছে সেই পারুল মাসি তার সামনেই। এক মুহূর্তের জন্য তার হৃদয়ে একসঙ্গে বিস্ময়, উচ্ছ্বাস আর গভীর শূন্যতা আছড়ে পড়ল। কিন্তু এই প্রতীক্ষিত মুহূর্ত আনন্দের বদলে এক অজানা আশঙ্কায় ভরে উঠল। মৃত্যু পথযাত্রী এই বৃদ্ধাই কি তার অতীতের রহস্যের চাবিকাঠি? নাকি সে সত্যি কিছু জানে না? তার জন্মদাতা আর জন্মদাত্রী বাবা মা কে সে কথা? যাই হোক, তাকে জানতে হবে অনেক কথা। আদ্যার হৃদয় যেন কেঁপে উঠল। যেন সময়ের সাথে প্রতিযোগিতা করে তাকে জানতে হবে সব সত্য, জানতে হবে নিজের শিকড়ের গল্প। এর আগেই যদি সময় ফুরিয়ে যায়। আদ্যা গভীর শ্বাস নিল। সামনে শুয়ে থাকা বৃদ্ধার ক্লান্ত কুঁচকে যাওয়া মুখের দিকে তাকিয়ে বুঝল সময় বেশি নেই। কাপা কণ্ঠে বলল, আপনি কি আমার জন্মদাতা বাবা আর জন্মদাত্রী মাকে চেনেন? বৃদ্ধার চোখে করুণার ছায়া নেমে এলো। দীর্ঘশ্বাস ফেলে তিনি ধীরে ধীরে বললেন, না, চিনি না। তবে তোমার আগমনের গল্পটা এখনও আমার মনে স্পষ্ট। 19 বছর আগে এক অমাবস্যার ভোর রাতে নদীর কূলে কান্নার শব্দ শুনে ছুটে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো রাতের পাখির ডাক, কিংবা বাতাসে দুলতে থাকা বাঁশবনের খসখসানি। কিন্তু না, সেটা ছিল শিশুর কান্না। বুক কেঁপে উঠেছিল আমার। রাতে নদীর ধারে এই নিঃসঙ্গ জায়গায় শিশুর কান্না। সন্দেহ দানা বেঁধেছিল মনে। আমি আতঙ্কিত হয়ে এগিয়ে গিয়ে দেখেছিলাম নদীর কূলে শ্যাওলায় আটকে আছে একটা মাটির হাঁড়ি। সেই হাঁড়ির ভেতর থেকেই আসছিল কান্নার আওয়াজ। বৃদ্ধা থেমে গেলেন এক মুহূর্তের জন্য, যেন সেই অতীতের ভয়ঙ্কর দৃশ্য আবার তার সামনে ভেসে উঠেছে। কিছুক্ষণ পর আবার বলতে লাগলেন, হাঁড়িটা জল থেকে টেনে তুলেছিলাম। আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল এর ভেতর কি থাকতে পারে। ঢাকনাটা সরিয়ে দেখেছিলাম একটা সদ্যজাত শিশু, ছোট্ট, নিঃসহায়, ঠান্ডায় জমে গেছে। কচি হাত দুটো শক্ত হয়ে আছে, কিন্তু তবুও প্রাণপণে কাঁদছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠেছিল আমার। বৃদ্ধার চোখের কোণে জল জমে উঠল, গলায় অস্পষ্ট কাঁপুনি। তিনি আবার বললেন, আমি একমন দোটানায় পড়ে গিয়েছিলাম। আমি তো গরিব মানুষ, নিজেরই খাওয়া পড়া ঠিক মতো জোটে না। সেখানে কিভাবে একটা শিশুকে মানুষ করব? তোমাকে কাছে রাখার সাহস না পেয়ে সিদ্ধান্ত নিলাম তোমাকে এমন কারোর হাতে তুলে দেব যারা তোমাকে ভালোবাসবে, তোমার ভবিষ্যৎ গড়ে তুলবে। একটু থেমে তিনি আবার বলতে লাগলেন, তখনই আমার মনে পড়েছিল নন্দিনী বৌদি আর আবিরবাবুর কথা। ওরা নিঃসন্তান ছিল। বছরের পর বছর ধরে সন্তানের আশায় প্রহর গুনছিল। শুধু তাই নয়, ওরা দুজনই দয়ালু আর ভীষণ ভালো মানুষ ছিল। আমি নিশ্চিত ছিলাম তারা তোমায় যত্ন নেবে, তোমায় ভালোবাসবে, তোমার কোনো অভাব বোধ রাখবে না। আমি জানতাম
ওরা সকালে সন্তোষপুর ছেড়ে চলে যাবে, তাই আর দেরি করছিলাম না। তোমাকে ভালো করে শাড়ির আঁচলের তলায় ঢেকে নিয়ে ছুটে গিয়েছিলাম তাদের কাছে। তখন তারা সন্তোষপুর ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি আঁচলের তলা থেকে তোমাকে বের করে তাদের দেখিয়ে বলেছিলাম তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে, নিজের মেয়ের মতো মানুষ করতে। তারা তোমাকে দেখে বিস্মিত হয়ে বলেছিল, শিশুটির বাবা মা কে, কোথা থেকে এনেছো শিশুটিকে? আমি তখন সব খুলে বলেছিলাম, কিভাবে তোমাকে পেয়েছিলাম আর কেন তোমাকে তাদের হাতে তুলে দিতে চাই। শুনে ওরা খুশিতে কেঁদে ফেলেছিল। তোমাকে ভগবানের আশীর্বাদ ভেবে আনন্দে ভরে উঠেছিল তাদের মন। দেরি না করে আদর করে তোমাকে কোলে তুলে নিয়েছিল, যেন তুমি সেই মুহূর্তে তাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিলে। তারপর গভীর মমতায় তোমাকে বুকে চেপে ধরে সন্তোষপুর ছেড়ে চলে গিয়েছিল। আধ্যা নিঃশব্দে শুনছে। বুকের ভেতর উত্তেজনা, বিস্ময় আর ভয় মিশে এক অদ্ভুত অনুভূতি দানা বাঁধছে। বৃদ্ধা আবার বলতে শুরু করলেন, পরে অনেক খোঁজ করেছিলাম, যদি জানা যায় শিশুটির বাবা মা কে। আশেপাশের গ্রামে গিয়েছি, খোঁজ নিয়েছি। কেউ কি গোপনে সন্তান প্রসব করেছিল, কেউ কি কোনো সদ্যোজাতকে হারিয়েছে, কিন্তু কিছুই জানতে পারিনি। আমার মনে হয় তুমি সন্তোষপুরের কেউ না, অন্য কোনো জায়গা থেকে তোমাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল হাঁড়িতে করে। তুমি নদীতে ভাসতে ভাসতে এখানে এসে শ্যাওলায় আটকে গিয়েছিলে। এই পর্যন্ত বলে বৃদ্ধা একটু থামলেন, যেন কিছু মনে করার চেষ্টা করছেন। তারপর গভীর এক নিঃশ্বাস নিয়ে বললেন, তবে একটা জিনিস মনে আছে স্পষ্ট, হাঁড়ির ভেতরে যে কাপড়টায় তুমি জড়ানো ছিলে সেটার ওপর শ্যামা লেখা ছিল। এটি একমাত্র সূত্র তোমার অতীতের। হয়তো এই নামের সঙ্গেই তোমার জন্মের কোনো যোগসূত্র আছে। কাপড়টা ভিজে ছিল, তাই ওটা পাল্টে আমি আমার কাপড়ে তোমাকে জড়িয়ে নিয়ে গিয়েছিলাম আবিরবাবু আর নন্দিনী বৌদির কাছে। এই কথাগুলো বলতে বলতেই বৃদ্ধার শ্বাসকষ্ট বেড়ে গেল। তিনি কাশতে লাগলেন, যেন কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু বলার শক্তি হারিয়ে ফেলেছেন। আধ্যা হতভম্ব হয়ে বসে রইল। এতদিন ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছিল আজ তার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু উত্তরটা যেন আরও নতুন রহস্যের দরজা খুলে দিয়েছে। আধ্যা দ্রুত বলল, কাপড়টা কি এখনও আপনার কাছে আছে? বৃদ্ধা ক্লান্ত চোখে দেওয়ালের একদিকে ঝোলানো একটা পুঁটলির দিকে তাকিয়ে হাতটা সামান্য উঁচু করলেন। কাঁপতে থাকা হাত সামান্য উঁচু করে সেটার দিকে ইশারা করলেন। আধ্যা বুঝতে পারছে বৃদ্ধার পক্ষে আর কথা বলা কষ্টকর। সে তার হাত স্পর্শ করে বলল, আর কিছু বলবেন না, আমি ডাক্তার ডেকে আনছি। আধ্যা তড়িঘড়ি উঠে ঘর থেকে বেরোতে যাচ্ছে, ঠিক তখনই দরজায় এক মহিলা এসে দাঁড়ালেন। আধ্যা বুঝতে পারল এই বোধহয় বেলা, যে বৃদ্ধাকে খাবার দেয়। মহিলা আধ্যাকে দেখে অবাক হলেন। এনার অবস্থা ভালো না, কাছাকাছি কোনো ডাক্তার আছেন? আধ্যা উৎকণ্ঠিত কণ্ঠে মহিলার কাছে জানতে চাইল। বেলা মাথা নাড়িয়ে বলল, না, কাছাকাছি কোনো ডাক্তার নেই। বৃদ্ধা তখনই ইশারায় আধ্যাকে কাছে ডাকলেন। আধ্যা দ্রুত তার পাশে বসে হাত ধরে থাকল। বেলাও পাশে বসল। বৃদ্ধার নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। চোখ দুটি আধ ভাঙা স্বপ্নের মতো ম্লান হয়ে এলো। কয়েক মুহূর্ত পর গভীর এক দীর্ঘশ্বাসের সঙ্গে তার শরীরটাও নিস্তব্ধ হয়ে গেল। পারুল মাসি আর নেই। আধ্যা এক মুহূর্ত চুপ করে থাকল। তার চোখ দিয়ে নীরব অশ্রু ঝরতে লাগলো। যার খোঁজে সে সন্তোষপুরে এসেছে সেই মানুষটাকে পেল ঠিকই, কিন্তু মানুষটা রইল না।
মানুষটা যেন তাকে এটুকু বলার জন্য জীবিত ছিল। বেলা নিঃশব্দে মাথা নিচু করে বসে রইল, তারও চোখে জল। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। নদীর ওপার থেকে ভোরের আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু এই ঘরটা আরও গভীর অন্ধকারে ডুবে গেল। ওদিকে লাবণী কিছুটা সুস্থ হয়েছে। অনিল আর কেতকী তাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। দেবু আর বিপ্রও সাথে এলো। তবে সবার মনেই এক অজানা শঙ্কা কাজ করছে। অনিলরা বাড়িতে ঢুকলো, দেবু আর বিপ্র শ্মশানের দিকে রওনা দিল। চারপাশে নিস্তব্ধ, শুধু মাঝে মধ্যে পাথার মচমচে শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ পিছন থেকে দৌড়ে এসে কলি ডাক দিল, বিপ্রদা! দেবু আর বিপ্র একসঙ্গে ফিরে তাকালো। কলি শ্বাস নিতেই বলল, আধ্যাত্মির কোনো খবর পেলেন? বিপ্র মাথা নাড়িয়ে বলল, না, এখনও কোনো খোঁজ পাইনি। ও বলেই কলি মন খারাপ করে ফিরে এলো। দেবু আর বিপ্র আবার পথ চলতে শুরু করলো। ধীরে ধীরে তারা শ্মশানে পৌঁছে দেখল আগুনের লেলিহান শিখায় একটা দেহ দাউ দাউ করে জ্বলছে। কিছু লোক নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে, কেউ কেউ ধোঁয়ার দিকে তাকিয়ে যেন ভাবনা বিহ্বল হয়ে রয়েছে। তারা দুজন শ্মশানের একপাশে বসে অপেক্ষা করতে লাগলো। যতক্ষণ সেখানে লোকজন রয়েছে ততক্ষণ গুরুদেবের গোপন আস্তানায় তারা ঢোকা অনুচিত মনে করল। ধীরে ধীরে শ্মশান ফাঁকা হয়ে এলো। শেষ লোকটিও চলে গেল। তখনই তারা সাবধানে গুরুদেবের আস্তানার দিকে এগোলো। কিন্তু ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেল, গুরুদেব নেই। আস্তানার মাটিতে ছাই আর কিছু তন্ত্রমন্ত্রের চিহ্ন পড়ে আছে, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই। দেবু আর বিপ্র একে অপরের দিকে তাকালো। তান্ত্রিক কোথায় গেলেন? কেন কিছু না বলেই চলে গেলেন? তবে কি তিনিও আধ্যার খোঁজে বেরিয়েছেন? তারা আগেই বুঝেছিল তান্ত্রিক দুজন অশরীরী মহিলাকে আধ্যার সন্ধানে পাঠিয়েছেন, কিন্তু এবার তিনিও চলে গেলেন কেন? নাকি তিনি কোনো রহস্যময় কাজে লিপ্ত হয়েছেন? এই অনিশ্চয়তার মধ্যে তারা ফিরে এলো। তবে বিপ্র মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে আর অপেক্ষা করবে না। সে একাই আজ সন্তোষপুরে যাবে, আধ্যার খোঁজ করবে। যে করেই হোক তাকে খুঁজে বের করবেই। আপনারা শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 46 থেকে 48 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।